হ্যাঁ জি স্যার, ক্লাস শোনা যাচ্ছে। জি স্যার। আজকে করবো আমরা র্যাবিস ভাইরাস। তো র্যাবিস ভাইরাস আমরা কি কি পড়বো এগুলো হেডলাইন আছে দেওয়া। লেসন প্ল্যান আমাদের র্যাবিস র্যাবিস ভাইরাস কি ডিজিজ করে? র্যাবিস, তাই তো নাকি? র্যাবিস ভাইরাস করে যে ডিজিজ নাম করে সেটার নাম হলো র্যাবিস। র্যাবিসটার ডিফাইন করি। ইট ইজ অ্যান অ্যাকুট fulminant fatal encephalitis which is caused by rhabdovirus. That means rabies virus. rhabdovirus দ্বারা যে ডিজিজ হচ্ছে সেটা হলো র্যাবিস, এবং এটা কি অ্যাকুট ফালমিনেট এবং ফ্যাটাল ইনকেফালাইটিস করে। তার মানে হলো ইনকেফালাইটিস করে, যেটা হলো অ্যাকুট হবে এবং ফালমিনেট সিভিয়ার। এরপর হলো কি এই র্যাবিস ভাইরাস সম্বন্ধে জানবো আর প্রপার্টিস। তো এটা হলো ফ্যামিলি র্যাবিস আমরা জানি। আর জেনাস হলো লিসা ভাইরাস। লিসার আরেকটা নাম হলো, এটা উৎপত্তি হয়েছে, লিসার নাম হলো ম্যাডনেস। এই যে র্যাবিস হলে মানুষ কি পাগলের মতো হয়ে যায়, এই জন্য সেখানে সেইটা নাম হলো ম্যাডনেস থেকে আসলো, নাম দেওয়া হলো, জেনাসের নাম হলো লিসা ভাইরাস। আর স্পেসিস কি হলো র্যাবিস ভাইরাস, তাই তো? তাহলে ফ্যামিলি, জেনাস এবং স্পেসিস। স্পেসিস হলো র্যাবিস ভাইরাস। তাহলে র্যাবিস ভাইরাস কোন ইয়ারের মধ্যে পড়ে? আরএনএ না ডিএনএ? স্যার আরএনএ। আরএনএ। এখন তারপরে আমরা জানি কি ইনভেলপ না নন এনভেলপ, সেটা আমরা জানবো। স্যার ইনভেলপড। পিসিআর এর মধ্যে পড়ে না, তাই তো? তাহলে পিসিআর এর মধ্যে পড়ে না, তাই না? তাহলে এটা ইনভেলপ ভাইরাস। আর হলো কি অল আরএনএ ভাইরাস আর সিঙ্গেল স্ট্যান্ডার্ড এক্সেপ্ট লিয়া ভাইরাস, তাহলে এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড। এই পর্যন্ত তোমার হয়ে গেল নাকি? এই তো প্রপার্টিস বলতে এগুলোই। কিন্তু যদি কোনোদিন ভাইরাস সময় না আসো, তাহলে তোমার যদি ওই ক্লাস, আমি বারবার যেটা বলি, ওই ক্লাসিফিকেশন যদি জানো বা ইন্ট্রোডাক্টরি ক্লাসগুলো যদি জানো, তোমার পক্ষে তোমার মুখস্থ করতে হবে না, এগুলো তুমি এমনি লিখতে পারবে। আর এখানে এক্সেপশনাল যেটা আছে, এটা শেপ হলো বুলেট শেপ। বুলেট শেপটা যেমন বুলেট, তেমনই এটা যদি বিদ্ধ হয়, শরীর লাগে, প্রবেশ যদি করে, তাহলে তার মৃত্যু অবধারিত। ডায়ামিটার হলো 75 ন্যানোমিটার, আর হলো লেন্থ হলো 180 ন্যানোমিটার। আর ইনভেলপের এক ধরনের গ্লাইকোপ্রোটিন, ইনভেলপে তো গ্লাইকোপ্রোটিন থাকেই, এবং এটা প্রজেকশন আকারে থাকে, দেখো। এবং এটা মাত্র সিঙ্গেল সারোটাইপ একটা। এই ফিগারটা দেখো, এই যে বাইরে এগুলো কি গ্লাইকোপ্রোটিন স্পাইক, দেখো একবারে, হ্যাঁ। শেপটা দেখো বুলেট শেপ, হ্যাঁ। ভিতরে হলো এগুলো হলো নিউক্লিওক্যাপসিড, এটা হলো হেলিক্যাল নিউক্লিওক্যাপসিড। এই তোমার হলো, তাহলে চিন্তা করছো জাস্ট লাইক বুলেটটা, নাকি? জাস্ট লাইক বুলেট। এখন এটা আর বলতে আসে না। এখন এই যে র্যাবিস ভাইরাসের রিজার্ভার কে? রিজার্ভ হিসেবে থাকে সাধারণত ডগ আর দ্য ইম্পর্টেন্ট রিজার্ভার ইনফেকশন। ডগ সাধারণত রিজার্ভার। এছাড়া হতে পারে গৃহপালিত জন্তুর মধ্যে হয়তো ক্যাট হতে পারে। ডগ আর ক্যাট এই দুটো হলো গৃহপালিত। আর গৃহপালিত ছাড়া অন্যগুলো কি হতে পারে? এই যে ফক্স, জ্যাকল, উলফ, ভ্যাম্পায়ার ব্যাটস, রেকুনস এন্ড শাঙ্কস। শাঙ্কসের তো বানান তোমার ভুল ছিল, ওই তুমি ইন্ট্রোডাক্টরি ক্লাসে যখন বলছিলাম তখন এস কে ছিল, তাই না? বলছিলাম এই হবে শাঙ্কস, এটাই হলো ঠিক শাঙ্কস। এবং এই দেখো, তাহলে ফক্স, জ্যাকল, উলফ এগুলো সে নয়। ভ্যাম্পায়ার ব্যাট এগুলো জানো নি, এগুলো তো কোনো দেখোনি মনে হয়। অ্যানিমেল কিংডম যদি দেখে থাকো তাহলে তোমার বুঝবা, সে গুহার মধ্যে থাকে, সেখানে মানুষ বা যে কোনো প্রাণী যদি থাকে, তাহলে ওই ব্যাট গুলো আসে তোমাকে এমন ভাবে কামড় দিবে, এবং পেইনলেস, তুমি বুঝতে পারবে না তোমাকে ওই ব্যাট রক্ত খাচ্ছে, বুঝছো? রক্ত শোষা বাদর।
তুমি বুঝতে পারবে না, একদম পেইনলেস। তুমি ঘুমাচ্ছ বা বসে আছো, ও আসে আস্তে আস্তে আসে তোমার রক্ত খাচ্ছে। রেকুনস, রেকুনসটা কেমন দেখছো? কিছুটা স্যার বিড়ালের মতো, একটু বড়। তারপর শাংস, এগুলো দেখছো? না স্যার, শাংসটা স্যার এর বাংলা কি স্যার শাংসটা? বাংলা এগুলো যে কেমন কি জানি না এগুলো। ওই যে এগুলো আমাদের দেশে তো পাওয়া যায় না। এগুলো হলো আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রিতে, আফ্রিকান কান্ট্রিতে এগুলোতে বেশি পাওয়া যায়। একটা জানি শাংস হলো তোমার যে ইয়ের মতো, ওই যে কি বলে যে বেজিও ঠিক বলবো না, বেজির মতো হবে, বেজির চেয়ে একটু বড় হবে এবং তার দাঁত এমন থাকে, তোমার হলো যে কি বলবো যে তোমার খালি কামড় দাদন আসবে ওর। হ্যাঁ, তোমার সাইকেল টায়ার টিউব, মোটরসাইকেল টায়ার টিউব পাইলে ও একবারে কামড়ে শেষ করে দেবে এরকম। স্যার কাঠবিড়ালির মতো দেখতে, কিন্তু কাঠবিড়ালি না এটা। হ্যাঁ, ওই রকমই। এবং দেখো, আর এক্সেপশনাল দেখো, রডেন্টস এন্ড র্যাবিটস ডাজ নট ট্রান্সমিট ডিজিজ। এটা খেয়াল রাখবেন, রডেন্টস এন্ড র্যাবিটস ডাজ নট ট্রান্সমিট ডিজিজ। এগুলো কামড় দিলে কিন্তু হবে না, অন্যগুলো কামড় দিলে কিন্তু হবে। ওই যে আগে যেগুলো বললাম, তুমি যখন প্র্যাকটিশনার হবে না, ডাক্তার যখন হবে, তখন তোমার কাছে অনেক রুগী আসবে যে স্যার আমাকে এইটা কামড় দিচ্ছে, এখন রডেন্ট কামড় দিল, র্যাবিট কামড় দিল, তো তুমি ভ্যাকসিন নিতে বলবো, তাহলে দেওয়ার প্রয়োজন নাই। এই জিনিসটা বলা হচ্ছে, এগুলো খেয়াল রাখবো। তারপরে এখন এই র্যাবিস ভাইরাস, এটা একটা হলো র্যাবিস হলো একটা জোনোটিক ডিজিজ। তাহলে এইখানে তোমাকে অবশ্যই জানতে হবে জোনোটিক ডিজিজ কাকে বলা হয় এবং জোনোটিক ভাইরাল ডিজিজ কি কি আছে। অলরেডি আমরা কিন্তু আলোচনা করেছি, তাই তো? ওই যে জি মোড স্যার। অফ ট্রান্সমিশন যে আমরা যে ভাইরাল যে পড়লাম, সেখানে দেওয়া আছে না যে হরাইজন্টাল, তারপরে কি ভার্টিক্যাল, আর কি ছিল, এই তোমার হলো এটা ছিল, তাই না? জোনোটিক ডিজিজ আছে। জোনোটিক ডিজিজের মধ্যে কি কি আছে এগুলো তো একবারে ইনভ্যারিয়েবলি পরীক্ষায় আসে, ডেফিনিশন এবং তোমার এক্সাম্পল। হ্যাঁ, ভালো করে পড়বা। তাহলে এই ক্ষেত্রে তোমার হয়তো এক্সাম্পল, তোমার পরীক্ষায় ভাইবা রিটেন তো আসবি, ভাইবা তো ধরা হবে ওইভাবে যে কয়েকটা তোমার জোনোটিক ভাইরাসের নাম বলো। যখন তুমি বলবা যে র্যাবিস, তখন র্যাবিস থেকে প্রশ্ন শুরু হয়ে গেল। এবং এই র্যাবিস ভাইরাস ট্রান্সমিটেড ফ্রম অ্যানিমেল টু অ্যানিমেল অর অ্যানিমেল টু হিউম্যান। কুকুরকে কামড় দিচ্ছে, পাগলা কুকুর হাতে একটা নর্মাল কুকুর কামড় দিল, তাহলে হইতে পারে। অথবা সেই কুকুরটা, পাগলা কুকুরটা মানুষকে কামড় দিল, তাই তো? সেখানে হতে পারে। এবং এটা দেখো, র্যাবিস ভাইরাস ক্যান পেনিট্রেট ব্রোকেন স্কিন অ্যান্ড ইনট্যাক্ট মিউকোজা। মনে করো ওই গৃহপালিত তোমার অনেকে কুকুর পোষে না, গ্রাম হোক বা টাউন হোক, টাউনের লোকেরা সাধারণত ওই যে আমাদের দেশীয় কুকুর ইয়ে করে না, তারা ভিআইপি। হ্যাঁ, তারা কি করে? হ্যাঁ, কোন ধরনের? পুষে স্যার, বিদেশি স্যার। বিদেশি কুকুরগুলা। হ্যাঁ, বিদেশি কুকুরগুলা পোষে এবং ওদের কিন্তু বাংলাদেশ এগুলো পুষবে না, তাই না? তো এই যে কুকুরগুলো বাংলাদেশের লোক না খেয়ে থাকতেছে। হ্যাঁ, আর ওরা দেখো কুকুর পুষে, একটা কুকুরের পেছনে হাজার হাজার টাকা খরচ করতেছে। এই হলো তো মানবতা। তার পেছনে যত টাকা খরচ করে তুমি কল্পনা করতে পারবে না। ওটা হলো আভিজাত্য। এগুলো না করলে তোমার আভিজাত্য থাকবে না তো। তাহলে তুমি তো মানুষকে বড় করে কথা বলতে পারবে না। তুমি তখন তো গল্প করার জন্য বলছো আমি কুকুর পুষি, এত টাকা খরচ করি, ওর পিছনে আমি এত টাকা ব্যয় করি। কত কি এই করবে। আমার কথাটা খুব খারাপ নাকি? হম, নাকি সত্য না মিথ্যা এগুলো, কি বলো? হ্যাঁ, সত্য স্যার। সত্য স্যার। এগুলো আমি ঘৃণা করি। আমি সত্যকে সত্য বলতে পছন্দ করি, মিথ্যাকে মিথ্যা বলতে দ্বিধা করি না। এবং এখানে দেখো
রেবিস ভাইরাস কাজ পেটে ব্রোকেন স্কিন অ্যান্ড ইনটেক্ট মুকোসা। এখানে কোন প্রসঙ্গে আসলো সেটা বলতেছি। মনে করো তোমার পোষা কুকুর বা ওই বিড়াল, র্যাবিসের সিমটম এখনো দেখা যায়নি, কিন্তু তোমার ওর মধ্যে র্যাবিস ভাইরাস আছে, ঠিক আছে? এখন মনে করো কুকুর করে কি বা বিড়াল কি করে, তোমাকে চষে না, চষা বলবো তো, তোমার পায়ে আসলো, আসে সেটে দেয় না, দেয় না? জি স্যার। তখন সে তোমার মনে করো চামড়া যদি স্কিনে তোমার সেটে দিল, তাহলে কিন্তু তোমার ইনফেকশন হবে না, লাগবে কি ব্রোকেন স্কিন। যদি তোমার এখানে ওন থাকে, ঘা যদি থাকে, সেখানে যদি তোমার সেটে যায়, তাহলে কিন্তু তোমার কিন্তু র্যাবিস ভাইরাসটা কিন্তু প্রবেশ করবে। ওকে, ইনটেক মিউকোসা, মিউকোসার মধ্যে যদি সেটে যায় তাহলে কিন্তু হবে। এটা খেয়াল রাখবা। র্যাবিস ভাইরাস ক্যান পেনিট্রেট ব্রোকেন স্কিন অ্যান্ড ইনটেক মিউকোসা। মিউকোসা সেই ইনটেক থাক মানে আলাদা থাক, সেখানে অবশ্যই প্রবেশ করবে। স্কিন যদি ব্রোকেন না হয়, যদি তোমার কামড় না দেয় বা আশ্রয় না দেয়, তাহলে হবে না, আশ্রয় দিতে হবে। কিন্তু জিবা যদি তোমাকে চেটে দিল, তাহলে কিন্তু হবে না, হবে না। এখন তাহলে ওইখান থেকে আমরা আসি এখন মোড অফ ট্রান্সমিশন তাকিয়ে ভাই। অনেকগুলা পদ্ধতি আছে, তার মধ্যে একটাই ভাইবাতে অন্তত একটা জিনিস না বলবা, আর রিটেনে সবগুলোই বলবা। অ্যানিমেল বাইট ইজ দ্য কমন রুট। অ্যানিমেল বাইটটা তোমার ডাইরেক্ট হতে পারে, বাইট অফ র্যাবিড অ্যানিমেল। হ্যাঁ, র্যাবিড অ্যানিমেল তোমার কামড় দিলো, তাহলে হতে পারে, এটাই 90% ক্ষেত্রে হয়। আর ইনডাইরেক্টলি কি হবে, তবে লিকিং কার্ডস আপন, এই যে বললাম চেটে দিল, কোনো জায়গায় কামড় কেটে গেছে বা কোনো জায়গায় তোমার আঘাত পাইছে, বোন আছে, সেখানে তো চেটে দিল, তাহলে সেখানে হতে পারে। হ্যাঁ, তাহলে অ্যানিমেল বাইট ইট ইজ কমনেস্ট রুট। এটা ডাইরেক্টলি হতে পারে, ইনডাইরেক্টলি হতে পারে। ডাইরেক্টলি কামড় দিল অথবা সেখানে চেটে দিল, ঠিক আছে? এরপরে তোমার যে বলবা, এরপরে তুমি এখন বলো আরো কিছু রেয়ার রুট আছে। রেয়ার রুটের মধ্যে এখন হলো এই 2 নম্বর থেকে রেয়ার রুট হয়ে গেল ইনজেকশন, ড্রিঙ্কিং অফ র মিল্ক অফ র্যাবিড অ্যানিমেল সাচ এজ কাউ মিল্ক। যেমন এক্সাম্পল দেই, একটা গরু মনে করো মাঠে বাঁধা আছে বা তোমার বাড়ির আশেপাশে বাঁধা আছে, তাই তো? গ্রামে তো দেখছো। এখন সেখানে একটা র্যাবিড অ্যানিমেল, পাগলা কুকুর কামড় দিয়ে গেল, কেউ দেখলো না, হুম? কিন্তু এদিকে তোমার কুকুরের মধ্যে তো ভাইরাস হয়ে গেল, এবং ওই সময় পর্যন্ত তোমার কি বলে সিমটম দেখা দেয়নি। তাহলে তোমার ওই যে র্যাবিস ভাইরাসটা যখন মিল্ক দিয়ে সিক্রেশন হয়, ওই মিল্ক যদি আমরা ঠিক মতো যদি করে না খাই, বয়লিং করে না খাই, বয়লিং টেম্পারেচার যে মতো হয়, আসলে তো বয়লিং টেম্পারেচার সেভাবে করা হয় না, তাই না? ওটা যদি খাই তাহলে হতে পারে, এটাও কিন্তু হতে পারে, তবে এগুলো রেয়ার। ড্রিঙ্কিং অফ র মিল্ক অফ র্যাবিড অ্যানিমেল কাউ মিল্ক, মানে বুঝছো তো? তারপর ইটিং অফ ইনফেক্টেড অ্যানিমেল কার্কাসেস, এটা রেয়ার। তবে হ্যাঁ, এই অ্যানিমেল মারা গেল, তারপরও মৃত মাংস খায় কে জানো? এই যে বেদে সম্প্রদায় আছে না, তারপর তোমার এই যে বাইদা, বেদে বা বাইদা কি তো, তারপরে তোমার হলো যে যারা মুসি, হ্যাঁ, এরা কিন্তু খায়, বুঝছো? কিছুদিন আগে মারা গেছে, হ্যাঁ, কিছুদিন আগে মারা গেছে, তখন ওরা কিন্তু আর সেই যে মাংসটা নষ্ট করে না, তখন মাংসটা খায় কিন্তু ওরা, ঠিক আছে? ইটিং অফ ইনফেক্টেড অ্যানিমেল কার্কাসেস, এটা হতে পারে। তারপর টিস্যু গ্রাফট, অনেক সময় যে মৃত ওই যে কর্নিয়া ট্রান্সপ্লান্ট করা হয়, তাই না? অনেকে কি মৃত্যুর আগে কি রেটিনা কর্নিয়াকে দান করে না? এখন মৃত ব্যক্তি দান করলো, কিন্তু ওই মৃত ব্যক্তি মনে করো মৃত্যুর আগে তার হয়তো তোমার ইয়ে হইলো, র্যাবিস হইলো, সেখানে কর্নিয়া যদি নিয়ে আরেকটা দেওয়া হয়, সেখানে তোমার হতে পারে। এটা একটা এক্সাম্পল। তারপর অ্যারোসল ট্রান্সমিশন, এখানে কয় ইন দ্য ব্যাট পপুলেশন ক্যাম্প, aerosol of bad secretion, that is urine containing rabies virus. যেমন এই যে গুহাগুলোতে, আমি বললাম ভ্যাম্পায়ার ব্যাট, এগুলোতে গুহার মধ্যে তো ব্যাট থাকে, তাই তো? ভ্যাম্পায়ার ব্যাট গুলো, এখানে কি হয়, ওরা তো ইউরিনেশন করে, তাই তো? তখন ওই ইউরিন থাকে তোমার একটা, ওখানে কি অ্যারোসল তৈরি হয়, ওইখানে তুমি ঢুকছো, তাহলে তোমার কিন্তু, তাহলে ওইখানে কি তোমার কিন্তু তাহলে কিন্তু হইতে পারে।
আচ্ছা, তারপর হয়তো হলো যে ল্যাবরেটরি ওয়ার্ক অ্যাক্সিডেন্ট, ওরা ওই যে রেবিস ভাইরাস নিয়ে কাজ করে, সেখানে অ্যাক্সিডেন্টালি সেই ওয়ার্কার মানে ইনফেক্টেড হতে পারে। ট্রান্সপ্লাসেন্টাল, এটা সাধারণত ভেরি রেয়ার। হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন ভায়া ইনফেক্টেড সিচুয়েশন, এটাও ভেরি রেয়ার। এটা কিভাবে হতে পারে? যেমন তোমার এখন তো কি বলে যে তোমার এই সার্কামসিশন, যেমন সার্কামসিশন কে করে? কে করে? স্যার এখন তো অপারেশন করে ফেলা। আগে স্যার বনিরা করতো। অপারেশন সবাই করে না। এখন কিন্তু তোমার হাজাম তাহলে এখন এটা করে। হ্যাঁ স্যার হাজাম করে, মানে হচ্ছে ওরা ডাক্তার না, কিন্তু স্যার করে সার্কামসিশন। ওরাই করে, মেইনলি করে। এখনো ডাক্তারের কাছে কমই যায়। গ্রামের লোক তো যায় না, এবং টাউনের লোক শিক্ষিত, ওরাও এখন পর্যন্ত তোমার টাউনের মানে ডাক্তার কাছে করে না। এখনো কিন্তু তোমার ওই যে ইয়ার উপরে ডিপেন্ড করে, তোমার বেশি কিছু ওই যে এগুলো কাজই করে। এবং সেখানে ধরো ওই যে যে হুজুর করলো, সে যদি কোনো কারণে ইনফেক্টেড থাকে, কিন্তু ওই সময় তার এখনো সিমটম প্রকাশ পায়নি, এবং ওই যে সার্জারি করার পরে কি করে, ইসেল কেটে দিল, তারপরে কি করে মুখে থুতু দিয়ে ওখানে লাগাই দেয় না, লাগাই দেয় তো নাকি? ওই থুতুর মধ্যে সেখান থেকে তোমার স্যালাইভা দিয়ে তোমার ইনফেক্টেড হতে পারে। তবে এগুলো ভেরি রেয়ার। এবং কিন্তু তোমার আছে কি তোমার ঘটনা, এইরকম ঘটনা কিন্তু আসে কিন্তু, ঠিক আছে, যার ফলে এগুলো আসছে কিন্তু। তবে এগুলো ভেরি রেয়ার। তাহলে প্রথম বলবো তোমার হলো যে অ্যানুয়াল বাইট, সে ডাইরেক্ট হতে পারে বা ইনডাইরেক্ট হতে পারে। ডাইরেক্ট কোনটা, বাইট অফ র্যাবিড অ্যানিমেল, এটা 90%, আর ইনডাইরেক্ট হলো লিকিং কার্স। আর ইনডাইরেক্টের মধ্যে তোমার হলো রেয়ার কেসের মধ্যে ইনজেকশন, drinking raw milk or rabbit animal, eating animal carcasses, তারপর তোমার হলো টিস্যু গ্রাফট যেমন কর্নেল গ্রাফটিং, তারপরে অ্যারোসল ট্রান্সমিশন ইন দ্য ব্যাট পাউডার ক্যাপ, তারপর ল্যাব ওয়ার্ক অ্যাক্সিডেন্ট, প্লাসেন্টা ক্রস হতে পারে, হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হতে পারে, ইনফেকশন। এগুলো তোমার হলো মোড অফ ট্রান্সমিশন, ঠিক আছে? তারপরে এইগুলো ভালো করে জানবে, এগুলো রিটেন ভাইবা যেটাই বলো না কেন ভালো করে। এখন আমরা প্যাথোজেনেসিস করব। তবে প্যাথোজেনেসিস আমরা আগে এই যে এখানে আসি, ফিগারে আসি। একটা অ্যানিমেল, র্যাবিড অ্যানিমেল যখন কামড় দিল, এই যে কুকুর কামড় দিল, ও যে র্যাবিড অ্যানিমেলের কিন্তু একটা নেশারে থাকে, ও অন্যকে কামড় দেওয়ার জন্য। ও কিন্তু ওই র্যাবিড অ্যানিমেল তোমার দেখছো, কুকুর দেখছো, পাগলা কুকুর, ও কিন্তু মাথা কিন্তু ওই মানে মাথা কিন্তু করবে, মানে কি বলবো যে ওই নর্মাল যে মুভমেন্ট সেটা থাকে না, এদিক ওদিক মানে মুভমেন্ট করে, একদিকে এই যে সোজা স্টেজ যেতে পারে না, ও আঁকা বাঁকা হিসেবে যাবে, তার মাথাটা খালি তোমার বাঁকা করবে খালি, বুঝছো? এবং ওর একটা ভাইলেন্ট একটা কামড়, মানে সবাইকে একটা কামড় দেওয়ার জন্য খালি অ্যাগ্রেসিভ একটা বিহেভিয়ার থাকে। এবং চোখের চাহনিটাও এক ভয়ঙ্কর। এই যে এইগুলো যখন কামড় দেবে, যেখানে তোমার এই যে ধরবে, আর সে ওখানে ছাড়বে, সহজে ছাড়বে না। ঠিক আছে, ব্যাপারটা বুঝে দেখো। একবার এখানে ধরছে, তাই তো, ধরে আর ছাড়তে না, একবার কামড় দেবে, দাঁত বসা গেছে। তারপরে এখানে কি র্যাবিড ভাইরাস এখানে প্রবেশ করলো। প্রবেশ করার পরে এখানে কি করবে, ওই র্যাবিড ভাইরাসটা রেপ্লিকেট করবে সেই সাবকিউটানিয়াস টিস্যু অথবা মাসেল, এইখানে তারা প্রবেশ করলো এবং রেপ্লিকেট করলো। তারপরে কি করবে, এখানে তোমার কি নিউরোমাসকুলার জাংশন আছে, নিউরোমাসকুলার জাংশন ক্রস করে এখানে তোমার কি পেরিফেরাল নার্ভস কি একজন আছে, তাই তো, মোটর নার্ভ এন্ডিং ক্রস করে তোমার একজনে প্রবেশ করলো। এই একজন থেকে একজনের পেরিফেরাল নার্ভ দিয়ে তোমার চলে গেল আগে স্পাইনাল কর্ডে চলে গেল। হ্যাঁ, স্পাইনাল কর্ড থেকে গেল, তারপর স্পাইনাল কর্ড দিয়ে তারপর তোমার যাবে একবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে যাবে, কোথায়, এই যে ব্রেন স্টিম কি নিয়ে পন্স মেডুলা এবং আর কি মিড ব্রেন, পন্স, মেডুলা ওবলঙ্গটা। আচ্ছা, এগুলোতে এফেক্ট করলো, বেজাল গ্যাংলিয়া এগুলোতে এফেক্ট করলো। এই পর্যন্ত সেন্ট্রাল নার্ভাস সিস্টেম চলে গেল।
এবং রেট অফ মুভমেন্ট মাত্র হলো 8 to 20 মিলিমিটার পার ডে। এর ভাইরাসে যাবে আর রেট হলো মুভমেন্ট রেট হলো 8 to 20 মিলিমিটার পার ডে, খুবই আস্তে আস্তে যাবে। এটা কিন্তু নিউরোট্রপিক ভাইরাস, ঠিক আছে, নার্ভাস সিস্টেম দ্বারা এটা কিন্তু চলে। আচ্ছা, তাহলে এখন দেখো এই যে এ পর্যন্ত গেল, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মধ্যে গেল, এই সময় কিন্তু কোনো সিমটম হবে না, ঠিক আছে। কামড় দিলে কিন্তু এই সময় ওই যে ইনফেক্টেড হলো তার কোনো সিমটম হবে না। সিমটম কখন হবে? তারপরে এখন ঘটনায় আসো। এইখানে যে রুট অফ যে তোমার এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম গেল, এখানে তখন করবে কি তারা রেপ্লিকেট করবে, ঠিক আছে। রেপ্লিকেট করলে তখন ব্রেন তখন সলেন হলো, হলে গেল, এবং এই সময় তোমার ডেভেলপ করে এনকেফালাইটিস, ঠিক আছে। এরপরে করবে কি, সেইখান থেকে ভাইরাস আবার গোটা বডিতে ছড়া যাবে। গোটা বডিতে ছড়া যাবে, দেখো এই যে প্রথম যাবে তোমার হলো এই যে ওই অল্টারনেট নিউরন দিয়ে অন্য একটা নিউরন, যে নিউরন থেকে গেল সেই নিউরন দিয়ে পাস হবে না, অন্য নিউরন দিয়ে, ইন্টারনিউরন দিয়ে তোমার প্রথম চলে গেল তোমার এই স্যালাইভারি গ্ল্যান্ড, বেশ করে সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড এখানে আসলো, হ্যাঁ, এখানে আসলো, এবং এইখান থেকে তোমার স্যালাইভাতে যখন গেল, তখন যদি কামড় দেয় তাহলে তোমার ইনফেকশন হবে। এছাড়া যাবে কোথায়? এই কর্নিয়া, এখানে দেখো কর্নিয়া রেটিনা এখানে চলে যাবে, হ্যাঁ। তারপর যাবে কোথায়? তারপর তোমার এখন অ্যাবডোমেনে, তোমার যে তোমার অ্যাবডোমেন, হার্টে যাবে, চেস্টে আসো, হার্টে যাবে। তারপর তোমার হলো অ্যাবডোমেনে আসো, অ্যাবডোমেন তোমার যে কিডনি, প্যানক্রিয়াস, এগুলো তোমার এফেক্ট করবে, হ্যাঁ। এফেক্ট করলো, এই হলো তোমার হলো প্যাথোজেনেসিস। তাহলে আমরা এখন একটু পড়ি, ওই জিনিসটাই দেখো। After bite of rabid animal, virus multiplies বা replicate in muscle or connective tissue at the site of inoculation. Okay? DLM কোর্সের ছাত্র আছো তো? জি হ্যালো, স্যার। জি স্যার, জি স্যার, কয়জন আছো? স্যার সবাই চারজন আছে। আছে স্যার, সবাই আছে স্যার। আচ্ছা, তারপরে দেখো, তাহলে মাসেল অথবা সাবকাস টিস্যু এখানে অ্যাপ্লিট করলো at the site of inoculation, যেখানে কামড় দিল সেখানে কিন্তু অ্যাপ্লিট করবে, অন্য জায়গায় না কিন্তু। এরপরে কি করবে? দেন ইন্টার্স পেরিফেরাল নার্ভস অ্যাট নিউরোমাসকুলার জাংশন, ঠিক আছে, নিউরোমাসকুলার জাংশন সেখানে প্রবেশ করলো, সেখানে ক্রস করে পেরিফেরাল নার্ভসে আসলো। এরপরে কি করবে? মুভস ভায়া অ্যাক্সোনাল ট্রান্সপোর্ট টু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে গেল, একবারে উপরে ব্রেন পর্যন্ত চলে গেল, তাই তো। এই ব্রেন পর্যন্ত চলে গেল। এখন কি হলো? নো সিমটমস আর এক্সপ্রেসড এট দিস টাইম এন্ড দিস ক্যান নট ট্রান্সমিট টু অ্যানাদার এট দিস স্টেজ। এই সময় সিমটম হবে না, এবং এই সময় যদি সে অন্যকে কামড় দেয় তাহলে কিন্তু ডিস ট্রান্সমিট সে করতে পারবে না। এবং রেট অফ মুভমেন্ট দেখো 8 থেকে 20 মিলিমিটার পার ডে টু রিচ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ইনভলভমেন্ট যখন করবে তখন কি হবে? র্যাপিড মাল্টিপ্লিকেশন অফ রেপ্লিকেশন ইন ব্রেন স্টিম, থ্যালামাস, গ্যাংলিয়া এন্ড স্পাইনাল কর্ড। যার ফলে কি হবে? ব্রেন begins to swell and encephalitis ডেভেলপ করবে, হ্যাঁ। এখন এনকেফালাইটিস ডেভেলপ করলো, তারপরে কি হবে? ভাইরাস দেন ট্রাভেল ডাউন টু দ্য পেরিফেরাল নার্ভস ভায়া অল্টার নিউরন টু দ্য স্যালাইভারি গ্ল্যান্ড, প্রথমে গেল, তারপরে যাবে কত আদার টিস্যু, যেমন প্যানক্রিয়াস, কিডনি, হার্ট, রেটিনা এবং কিডনি, কর্নিয়া। তাহলে চোখে আসলো কর্নিয়া এবং রেটিনা, হার্টে আসলো, তারপরে অ্যাবডোমেন আসলো, প্যানক্রিয়াস, কিডনি, যে কোনো অর্গানে যাইতে পারে, তবে এগুলোতে মেইনলি যায়, ঠিক আছে। তারপরে সবচেয়ে বেশি যাবে কোথায়? অর্গান উইথ হাইয়েস্ট টাইটার অফ ভাইরাস ইজ দ্য সাবম্যাক্সিলারি স্যালাইভারি গ্ল্যান্ড, এইখানে বেশি সাহায্য থাকে, হ্যাঁ। এবং ফ্রম দ্য স্যালাইভারি গ্ল্যান্ড ইট ইন্টারস দ্য স্যালাইভা এন্ড দেন ট্রান্সমিট বাই দ্য বাইট। এবং দেয়ার ইজ নো ভাইরামিক স্টেজ। এটা হলো নিউরোটমিক ভাইরাস, খেয়াল রাখো, এটা কিন্তু ব্লাডে ভাইরামিয়া করে না, ওকে। যার ফলে
এইটুকু তোমরা জানলে, এই হলো প্যাথোজেনেসিস। তাহলে তোমাদের এই যে ফিগারটা যদি দেখো, যেটা দেখাইলাম, তাহলে খেয়াল রাখা তোমাদের ব্যাপারই না। কে বুঝতে হয়ে গেছে? তারপরে এখন এই তোমার এই ক্লিনিক্যাল ফিচার কি হবে, এটাকে আমরা ভাগ করবো কয়েকটা পিরিয়ডে। ইনকিউবেশন পিরিয়ড, প্রোড্রোমাল ফেজ, নিউরোনাল ফেজ বা এনকেফালাইটিস, তারপর কমা এবং ডেথ। এই রিকভারিটা বাদ দাও, রিকভারি হয় না। রিকভারি কখন হবে? যখন ট্রিটমেন্ট তোমার যে রেবিস না হয়। রিকভারি এখানে নিয়ে আসে কি জন্য, ওই যে কামড় দিল, তখন যদি তোমার ওই যে তখনই যদি ভ্যাকসিনের জন্য তোমার স্যার। মিডিয়া নাও, তাহলে রিকভারি হয়। তবে রিকভারি এই জন্য নিয়ে আসি, তবে অনেকে বললে ভুল বুঝবে, যা হল রিকভারিটা বাদে দেয় একবার ডেথ, মৃত্যু অবধারিত। র্যাবিস হইলে মৃত্যু অবধারিত। এই জন্য র্যাবিস সিমটম দেখা যাওয়ার আগেই তোমাকে ব্যবস্থা নিতে হবে। এখন দেখো ইনকিউবেশন পিরিয়ড কত, 1 to 3 months usually, but maybe short as 4 days or as long as many years, up to 19 years. 19 years সাধারণত অনেকেই মানতে চাইবে না, এটা সাধারণত থিওরিটিক্যাল, এগুলো মানতে চাইবে না, না বলাই ভালো। ঠিক আছে? তো 1 থেকে 3 মাস হতে পারে, তবে কম হতে পারে, 4 days হতে পারে। 4 days কেন হতে পারে বলো দেখি? স্যার 4 ডেজ, স্যার যদি স্যার একটা হইতে পারে যে মুখ টুকে গলা টলাতে কামড়াইছে, ব্রেনের খুব কাছে। হ্যাঁ, ব্রেনের কাছে কামড় দিল, তাহলে তোমার তাড়াতাড়ি হতে পারে, তখন তোমার ইনকিউবেশন কমে যাবে, এটাই। আর অথবা স্যার খাওয়া দাওয়া মানে স্যালিভা স্যার বিড়াল খাবারে দিয়ে দিছে, ওই থেকে খাইছে, ইনটেক মিউকাস ক্রস করে তাড়াতাড়ি চলে গেছে। এসব কারণ হয়, কিন্তু তোমার এই 19 ইয়ার্স এটা সাধারণত অনেকে মানতে চাইবে না। এগুলো বইতে আছে, যখন এইটা অ্যাজ লং অ্যাজ মেনি ইয়ার্স, এটা বাদ দাও, এইটুকু বাদ দিতে পারো। তারপরে প্রোড্রোমাল ফেজে কি হবে? এখানে সিমটমটা তেমন বেশি কিছু হবে না, মেসো নন স্পেসিফিক সিমটম, যেমন ফিভার হতে পারে, হাই ফিভার একবার নয়। আর ফিভার থাকলে কি হয়? ম্যালেজ, অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং এগুলো থাকে। আর কি একটা হয়? এই এজিটেশন হয়, অ্যাংজাইটি, এজিটেশন হয় একটা, অ্যাংজাইটি হবে, অ্যাক্স ইন দ্য বিটেন অ্যাক্টিভিটি, যেখানে কামড় দিলে সেখানে একটু ব্যথা হতে পারে। এই হলো প্রোড্রোমাল। এখন এই যে তোমার নিউরোলজিক্যাল ফেজ, এখানে কি হয়? এনকেফালাইটিস। এই সময় তোমার হলো মেইন অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, ভায়োলেন্ট এপিসোড। এই সময় তার বিহেভটা হবে অ্যাগ্রেসিভ, ভায়োলেন্ট হবে, এবং সে পাগলা, মানে পাগলের মতো হয়ে যায়। সে ওই মারামারিও তোমাকে করতে চাইবে, এবং তার না সাথে কামড় দেওয়ার একটা থাকবে, শুধু করে সে কামড় দেবে, সে কামড়াতে সে আসবে, এবং এগুলো হয় আর কি। মানে অ্যাগ্রেসিভ বলতে যা বোঝায় আর কি, ভায়োলেন্ট এপিসোড বলতে যা বোঝায়, এগুলো সব দেখা দেবে। কনভালশন হতে পারে, সিজার হতে পারে, আর কি হ্যালোসিনেশন। তো অলরেডি তোমার হ্যালোসিনেশন পড়ে আসছো, তোমার ইয়েতে ফরেন্সিক পড়ে আসছো, হ্যালোসিনেশন হয়। আর হাইড্রোফোবিয়া হয়, কমোডেমেন্টে পড়ে আসো, হাইড্রোফোবিয়া। হাইড্রোফোবিয়া কি জন্য হয়? কি জলাতঙ্ক, তাই তো? হাইড্রোফোবিয়া জলাতঙ্ক, এই জন্য ওখান থেকে নাম হয়েছে। জিনিসটার নাম আমরা বাংলায় কি বলি? জলাতঙ্ক। রেবিস বলি না, বলি জলাতঙ্ক, তাই না? হাইড্রোফোবিয়া কি জন্য হয়? স্যার ওই যে যখন পানি খাই স্যার, ওই সিএনএস থেকে ওই নার্ভাস স্টিমুলেশনটা যখন স্যার আমাদের ফ্যারেঞ্জিয়াল মাসল আছে, পানি খাওয়ার সময় ফ্যারেঞ্জিয়াল মাসল কন্ট্রাকশন হয়, এজন্য স্যার ওরা খুব কষ্ট হয় পানি খাইতে, এজন্য ওরা আশেপাশে পানি দেখলেই স্যার খুব ভয় পায়। এই জন্য এটা হয়। তাহলে হাইড্রোফোবিয়া হয়, আরেকটা হয় অ্যারোফোবিয়া হয়। অ্যারোফোবিয়া এটা কি হইতে পারে? অ্যারোফোবিয়া হইতে পারে? হ্যাঁ, জি স্যার, হতে পারে। হইতে পারে না। আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলি একটা। আমি তখন জয়পুরহাট জেলা হাসপাতালে আইএমও হিসেবে আমি কাজ করতাম, এবং আমি মেডিসিন এবং কার্ডিওলজি দুটো ডিপার্টমেন্টে আমি আইএমও হিসেবে একা চালাইছি। এবং জয়পুরহাট জেলা হাসপাতালটা কিন্তু মানুষের মধ্যে খুব নাম করা কিন্তু। এবং ওই যে তোমার, আমি তো ওখানে 2009 সাল পর্যন্ত ছিলাম। 2009 সাল পর্যন্ত কিন্তু জয়পুরহাট জেলা হাসপাতালটা কিন্তু প্রতি বছর ফার্স্ট হইতো কিন্তু।
এখন তার সেবার মানটা কমে গেছে সম্ভবত। এখন আর ফার্স্ট, সেকেন্ড হইতে পারতেছে না। কিন্তু আগে কিন্তু জেলা হাসপাতালের মধ্যে ওই একটাই থাকতো, তোমার ধর্মপাড়া জেলা হাসপাতালটা। পরে কেন যে কি হলো আমি বুঝি না। তো সেখানে আমি আইএমও হিসেবে কাজ করতাম। সেখানে দেখছি যে ওইখানে ছিলাম প্রায় ৩ বছর ছিলাম আমি ধর্মপাড়া জেলা হাসপাতালে। প্রথম তো আমরা আইএমও আগে রাউন্ড দিতে হয়, তাই তো? রোগীর হিস্ট্রি নিয়ে সবকিছু লিখতে হয়, ট্রিটমেন্ট গুলা তোমাকে আপডেট করতে হয়, তাই তো? তারপরে তোমার যাবে, তাহলে তোমার এই যে কনসালটেন্ট করা যাবে, তাই না? নিয়ম এটাই। তা আমি প্রথম রাউন্ড দিচ্ছি সব রোগীতে। তো ওই সময় আমার এক ওয়ার্ড বয় দেখো আমাকে এসে বলল, স্যার এই যে রোগীটা আহ কয়েকদিন আগে পাগলা কুকুর কামড় দিয়েছিল, তারপরে তার এই সমস্যাগুলো হচ্ছে। তার কিন্তু অন্য কোনো সিমটম নাই, বুঝছো? দেখার উপায়, বোঝার উপায় নাই যে তার সে আহ, মানে সে র্যাবিস আক্রান্ত। বোঝার উপায় নেই দেখে। একবারে এই সম্বন্ধে সে কথা ভালোই কথা বলতেছে, কোনো অ্যাগ্রেসিভ বিহেভিয়ার কিচ্ছু নাই। তো আমি এটা নোট করলাম। নোট করার পরে তারপরে যখন আমার কনসালটেন্ট আসলো, তাকে বললাম, স্যার এই ঘটনা। তো এই কনসালটেন্ট দুজন ছিল, একজন মেডিসিনের আর একজন কার্ডিওলজি। কার্ডিওলজি উনি করলো কি, তখন ছিল গরমের সময়, তখন উনি করলো কি, একটা পাখা নিল। পাখা নিয়ে ওই রোগীর কাছে একটা বাতাস করলো, বুঝছো, পাখা দিয়ে। যখনই বাতাস করছে তখন আর যাই করি, তখনই রোগী আরে ওরে বাবা গো মাগো মারা গেলাম হুম করলো। এবং আমাদেরকে মারার জন্য সে একবারে মানে সিটকেসে আসতেছে, দু একজন ধরে তাকে আটকাতে পারতেছে না, এমন তার শক্তি। হ্যাঁ, তারপর আমরা তো ওখান থেকে নিরাপদ হতে চলে গেলাম। হম তো তখন ওই যে আমার ওই যে ইয়া কি বলে যে কনসাল্টেন্ট দেখলা এরকম কাকে বলে, তোমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। এই সেই আরে হবে আমার সারা জীবন খেয়াল থাকবে। সবারই হবে তা না, সবারই হবে তা না, এটা হইতে পারে, বুঝছো, এগুলো হয়। তাহলে হাইড্রোফোবিয়া তো হবেই, এর সঙ্গে অ্যাডোফোবিয়া কিন্তু হইতে পারে। আর তাহলে এই এগুলো হবে, তাহলে খেয়াল রাখে এগুলো। তারপর হবে যে সেনসিটিভ টু লাইট, সাউন্ড এন্ড স্মেল, এবং রেসপিরেটরি স্পাজম হবে। এবং এই রেসপিরেটরি স্পাজমের জন্যই তোমার কিন্তু এই যে ডেথ হয়, কিন্তু কমান ডেথ হবে, এই দুটো রেসপিরেটরি মাসল প্যারালাইসিস হবে। রিকভারি রিকভারি হয় না, যদি র্যাবিস হয় তাহলে আর রিকভারি হবে না, ডেথই ধরে নাও। উপরের অংশটুকু এই নিচের লাইনটা বাদে দিতে পারো, কন্ট্রোভার্সি কথা নয় বলা ভালো। হম তাহলে তাহলে ক্লিনিক্যাল ফিচার জানলা। তোমাদের আমরা এখানে ধরবো না, কিন্তু তোমাদের মেডিসিনে তো পড়বাই, তখন তো তোমাদেরকে এগুলো আর পড়ানো হবে না, ঠিক আছে? যা হলে এখন থেকে আমি কিছু কিছু বলি বা প্রবলেম বেসড কোশ্চেন দেওয়া হয়, এগুলো কারণে আমি কিন্তু সিমটম গুলো তোমাদের পড়াই, কিন্তু প্রবলেম বেসড কোশ্চেন যাতে তোমরা সলভ করতে পারো, পরীক্ষায় আসে প্রবলেম বেসড কোশ্চেন। এগুলো ক্লিনিক্যাল ফিচার দিয়ে সাইন্স সিমটম দিয়ে তোমাকে ল্যাব ডায়াগনোস আমরা কিভাবে করবো? প্রথম নেব হলো স্পেসিমেন নেব, তারপরে হিস্টোলজিক্যাল এক্সামিনেশন করব, তারপরে আমরা করব সেরোলজিক্যাল এক্সামিনেশন করব। সেরোলজি মেইন নয়, তারপরে ডাইরেক্ট ফ্লোরোসেন্ট অ্যান্টিবডি টেস্ট করব, ডিএসটি। ভাইরাস কালচার করা হয় সেরোলজি এবং আর্টিফিশিয়াল। প্রথমে দেখো স্পেসিমেন নেব, একটা অ্যান্টিমর্টেম এবং পোস্টমর্টেম, মানে মৃত্যুর আগে কোথা থেকে নেব, মানে মৃত্যু হয়নি তখন কোথা থেকে নেব। স্যালাইভা নেব, সেরাম নেব, সিএসএফ নেব, এবং স্কিন বায়োপসি নেব। স্কিন বায়োপসি কোন স্কিনটা নেব? ফ্রম দ্য নেক এট দ্য হেয়ার লাইন, যেখানে চুল গজানো শেষ হয়ে গেছে, হেয়ারে যেখানে চুল গজানো শেষ হয়ে গেছে না, সেইখান থেকে তোমার বায়োপসি করে নেবো, ঠিক আছে? অন্য জায়গার স্কিন থেকে নেওয়া যাবে না, ঠিক আছে? এইখানে তোমার তোমার ওই যে ইয়েটা বেশি পাওয়া যায়, ভাইরাসটা পাওয়া যায়। স্যালাইভা, সেরাম, সিএসএফ, স্কিন বায়োপসি ফ্রম দ্য নেক এট দ্য হেয়ারলাইন। তাহলে শুধু স্কিন বায়োপসি বলতে হবে না, from neck at the hairline.
আর যদি মারা যায় তখন করবো কি ব্রেন বায়োপসি করবো, ঠিক আছে? আচ্ছা নিলাম, এরপরে কি করবো হিস্টোলজিক্যাল এক্সামিন করবো ফর নেগেটিভ বডি। অলরেডি নেগেটিভ বডি আমি বলেছি, নেগেটিভ বডি এই ডেফিনেশনটা তো মাঝে ডিফাইন নেগেটিভ বডি কোথায় পাওয়া যায়, হ্যাঁ? এই ডেফিনেশনটা ভালো। নেগেটিভ বডিজ আর সাইটোপ্লাজমিক মেসেজ অফ ভাইরাল নিউক্লিওক্যাপসিড ফাউন্ড ইন ব্রেন টিস্যু। ভাইরাল নিউক্লিওক্যাপসিড অফ ব্রেন টিস্যু কোন জায়গায় পাওয়া যাবে? এই সাইটোপ্লাজমে পাওয়া যাবে, বুঝছো? তাহলে নেগেটিভ বডিজ আর সাইটোপ্লাজমিক মেসেজ অফ ভাইরাল নিউক্লিওক্যাপসিড ফাউন্ড ইন ব্রেন টিস্যু, এই ডেফিনেশন তোমরা ইউজ করবে। এবং তবে এটা কিন্তু অনলি প্রেজেন্ট ইন 50 to 80% অফ প্রাইভেট কেসেস, 100% ক্ষেত্রে পাওয়া যাবে না, 50 to 80% অফ প্রাইভেট কেসেস পাওয়া যাবে। নেগেটিভ বডি দেখলাম। তারপরে এখন যেটা করা হয়, সব জায়গায় করা হয় না, এই যে ডাইরেক্ট ফ্লোরোসেন্ট অ্যান্টিবডি টেস্ট, এটা করা হয় সব জায়গায় করা হয় না, আইএডিসিআর করা হয়। এছাড়া আইসিডিডিআরবি তে করা সাধারণত মানে হয় না, সাধারণত আইএডিসিআর হয়, বিএসএমও তো হয় না, সব জায়গায় হয় না এগুলো। এগুলোতে কি করা হয়, এগুলো এখন আস্তে আস্তে সব জায়গায় হবে। যেমন এটা রিসেন্টলি ইউজ হচ্ছে, ওয়াইডলি ইউজ হচ্ছে এটা, এবং ডায়াগনোস কুইক। এই স্ক্রিন করে নেবো, এই কর্নিয়াল ইমপ্রেশন নিতে পারে বা নেক স্ক্রিন বায়োপসি হেডলাইন, এটা আমরা নেবো। এটা অ্যাডভান্টেজ কি হলো, এটা ওয়াইডলি ইউজ এবং ডায়াগনোসটাও তোমার তাড়াতাড়ি হবে এবং রেজাল্টটাও ভালো, তোমার পজিটিভটা ভালো। আর ভাইরাস কালচার সাধারণত করা হয় না, তবে আমরা পরীক্ষায় লিখবো আইসোলেশন ভাইরাস বা ইনকুলেশন অফ দ্য মাউস ব্রেন উইথ সিএসএফ স্যালাইভা। রোগীর কাছে সিএসএফ স্যালাইভা নিয়ে মাউস ব্রেইনে আমরা ইয়ে করবো, ইনজেকশন করবো, ঠিক আছে? এখানে আমরা কালচার করবো। সেরোলজি করতে পারি এলাইজা, তবে হেল্পফুল না, আর্টিফিশিয়াল করতে পারি, এগুলো সাধারণত। কিন্তু র্যাবিসের ডায়াগনোসিস তোমার এখনো আমরা ডিফেন্স করি, ক্লিনিক্যাল সায়েন্স সেন্টারের উপরে ডিফেন্স করি, সাধারণত এগুলো করা কিছুই করা হয় না, ঠিক আছে? এটা একটা পরীক্ষার জন্য এগুলো লেখো। তাহলে প্রথম আমরা কি করলাম, যে স্যাম্পল নিলাম কি স্যালাইভা সেরাম নিলাম, তারপরে স্কিন বায়োপসি at the neck of at the neck biopsy at the hairline, তাই তো? তারপর তোমার কি নিলাম, পোস্টমর্টম নিতে হয়, ব্রেন নিলাম। তারপর আমরা কি করবো, হিস্টোলজি এক্সামিন করবো কোথায়, ফর নেগেটিভ বডি, তাই তো? তারপর আমরা কি করলাম, ডিএফএ এটি টেস্ট, ডাইরেক্ট ফ্লোরোসেন্ট অ্যান্টিবডি টেস্ট করলাম। তারপরে সেরোলজি কিছু করতে পারি, এলাইজা, আর আমরা কি করতে পারি। আচ্ছা, এই যে নেগেটিভ বডি এক্সাম অলরেডি আমি বলেছি, এগুলো আর আমি বলতে যাচ্ছি না, এই নেগেটিভ বডি এগুলো, ঠিক আছে? আগে অলরেডি দেখাইছি, এগুলো ভালো করে দেখে নেবা। নেগেটিভ বডি এই যে এগুলো দেখো। তারপরে এখন কারো র্যাবিস হইলো, তখন একটা মনে করো র্যাবিস মানে কি, র্যাবিস হয়নি এখনো, মনে করো একটা পাগলা কুকুর কামড় দিল, র্যাবিড ডগ বা র্যাবিড অ্যানিমেল কামড় দিল, খালি র্যাবিড ডগই না, র্যাবিড অ্যানিমেল কামড় দিল তোমাকে, তখন তুমি ম্যানেজমেন্ট কিভাবে করবা? ওটাকে বলা হয় পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস, ঠিক আছে? তাহলে ম্যানেজমেন্ট অফ র্যাবিড অ্যানিমেল বাইট অথবা পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস কিভাবে করতে পারি? এটা দেরি করা যাবে না, একবারে ইমিডিয়েটলি এটা শুরু করতে হবে, শুড বি ইনিশিয়েটেড প্রম্পটলি সিন্স ট্রিটমেন্ট ইজ অফ নো বেনিফিট আফটার অনসেট অফ ডিজিজ। একবার যদি হয়ে যায় তাহলে কিন্তু কোনো লাভ হবে না, যার ফলে যত তাড়াতাড়ি পারো ট্রিটমেন্ট শুরু করতে হবে। ট্রিটমেন্ট প্রথমে কি করতে হবে, কি ওন ম্যানেজমেন্ট করতে হবে। তোমার কমিউনিটি মেডিসিনে পড়ছো, যদি তোমার কুকুর কামড় দেয়, সঙ্গে সঙ্গে কি করতে হবে, যদি সেখানে টিউবওয়েল থাকে তাহলে টিউবওয়েলের ওখানে গিয়ে কি করতে, কেউ টিউবওয়েল কি ফেলবে, পাটা কি আগে যেতে হবে, তাই তো? পা আগে দিয়ে ওখানে সাবান যদি থাকে, হ্যাঁ, তাহলে রীতিমতো সাবান দিয়ে তুমি এখন ইয়ে করো, পরিষ্কার করো, হ্যাঁ, যতন পারো করো, ওগুলো পরিষ্কার করো, ঠিক আছে? এবং তাতে হবে কি, ভাইরাসটা কি বের হয়ে যাবে, তাই তো? আর সাবানটা দেওয়া হয় কি জানো,
নিউক্লিয়ো ক্যাপসিড স্যার, এটা ভেঙে যাবে সাবানে, ভাইরাস মরে যাবে। নিউক্লিওক্যাপসিড কেন? স্যার গ্লাইকোপ্রোটিন স্যার, সরি স্যার, ইনভ্যালভ ইনভেলপ স্যার। ইনভ্যালভ ভেঙে যাবে। আর ইনভ্যালভ ভেঙে গেলে লাভটা কি? স্যার ইনভেলপের যে গ্লাইকোপ্রোটিন ওইটাই তো স্যার অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তো ওইটাই তো থাকছে না, ভাইরাসের ইনফেক্টিভিটি লস হয়ে যাবে। সোজা কথা হলো ইনফেক্টিভিটি লস হয়ে গেল এই কারণে। এই জন্য তোমরা একটা কমন জিনিস জানবা যে ইনভেলপ যেগুলো ভাইরাস যেগুলো সেগুলো তোমার সেখানে বলছিলাম যে মোড অফ ট্রান্সমিশন হলো মেনলি তারা প্যারেন্টাল রুটে ট্রান্সমিট করে। এবং আরেকটা মনে রাখবা সেটা হলো যে এদেরকে ইনভেলপ ভাইরাস দিতে হয় সাবান পানিতে প্রবেশ করতে হবে। সাবানের ভূমিকাটা কি? এখানে তোমার যে ইনভেলপ যেটা আছে, ইনভেলপের যে গ্লাইকোপ্রোটিন বা ইনভেলপ, গোটা ইনভেলপটাকে তার ডিস্ট্রয় করে দেবে। আর ইনভেলপ যদি ডিস্ট্রয় করে তাহলে তোমার তো ইনফেক্টিভ থাকবে না। এই জন্য ওখানে যে তোমার স্পাইক থাকে তোমার, সেগুলো তো তোমার তো ওই যে রিসেপশন বাইন্ড করতে পারবে না। এই জন্য তার ইনফেক্টিভিটি লস হয়ে গেল, তাই তো? এই জন্য এইটা ভালো করে খেয়াল রাখবে, এই ইনভেলপ ভাইরাস এখানে এগুলো ইয়ে করবা। ওই জন্য আমরা কিন্তু এই যে তোমার এই যে করোনা ভাইরাস আসছে বারবার হ্যান্ড, এই যে তোমার বারবার কি হ্যান্ড কি পানি সাবান পানি দিয়ে বসে করতে বলতেছে, তারপরে এই যে অ্যালকোহল দিতে বলতেছে কেন? অ্যালকোহল বা তোমার এই যে স্যানিটাইজার দিতে বলতেছে কেন? এগুলো কারণে এগুলো যাতে তোমার এই যে ইনভেলপ তোমার ইনফেক্টেড হইলো ইনভেলপটা যেন নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এটা মনে রাখবে। এটা প্রথম একটা রোগী যখন আসবে তখন তুমি সেই তোমার টিউবওয়েল হোক বা তোমার যে টেপ ওয়াটার হোক সেখানে রোগীকে তুমি ওখানে দাঁড়ায় দাও এবং সাবান দিয়ে রীতিমতো ওখানে পরিষ্কার করো, তাহলে ভাইরাল লোডটা কমে যাবে। ঠিক আছে, পরিষ্কার করলা, তারপরে এখন তুমি তোমার কাছে আসলো, ডাক্তারের কাছে আসলো হাসপাতাল, তখন কি করবা? তখন তুমি ওয়ার্ড বাইট করো। হ্যাঁ ইমরান, হ্যাঁ হ্যাঁ নমস্কার। আমরা কিন্তু খালি ট্রিটমেন্ট দিতে ভালোবাসি, কিন্তু ওন ম্যানেজমেন্ট এটা আমরা করি না ডাক্তাররা। তো এগুলো করতে হবে, ওন ম্যানেজমেন্টটা মেইন। তারপর তুমি এখন করো কি, প্যাসিভ ইমিউনেশন করতে হবে এবং অ্যাক্টিভ ইমিউনেশন দুটাই করতে হবে। প্যাসিভ ইমিউনেশন কি দেবো? ইমিউনোগ্লোবুলিন দেবো। হ্যাঁ, এখানে দেবো কি র্যাবিস ইমিউনোগ্লোবুলিন, দুই ধরনের পাওয়া যায়, একটা হলো হিউম্যান র্যাবিস ইমিউনোগ্লোবুলিন এবং অ্যান্টি র্যাবিস সেরাম। হিউম্যান র্যাবিস ইমিউনোগ্লোবুলিনটা পাওয়া যায় হলো হিউম্যান থেকে, এটা তৈরি করা হয়। আর অ্যান্টি র্যাবিস সেরাম যেটা দেওয়া হয় সেটা হলো হর্স থেকে নেওয়া হয়। তো হর্স এআরএস যেটা এর আগেকার যুগে নেওয়া হয়তো, এখন নেওয়া সাধারণত হয় না। কি যেন এগুলো এখন নিলে হয় কি তোমার যে ওই যে সেরাম সিকনেস হওয়ার একটা সম্ভাবনা থাকে। যেমন এই যে করোনা দিক থেকে আগে কিন্তু সেরাম সিকনেস হয়তো অনেক, যার ফলে এখন এই হিউম্যান র্যাবিস হিমোগ্লোবিন এটাই পাওয়া যায় কমার্শিয়ালি এবং ডোজও কম রাখে। ডোজটা দেখো 20 ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজি বডি ওয়েট অফ হিউম্যান র্যাবিস ইমিউনোগ্লোবিন। আর যদি অ্যান্টি র্যাবিস সেরাম নাও তাহলে ডবল নিতে হবে, 40 নিতে হবে, 40 ইন্টারন্যাশনাল ইউনিট পার কেজি বডি ওয়েট। হ্যাঁ, নিয়ে এখন করবা কি, হাফ দিবা তুমি হলো যেখানে কামড় দিচ্ছে না সেখানে স্প্রে করে দাও তুমি, এখানে হাফ দাও ইন্ট্রামাসকুলার। ওকে, ঠিক আছে? তাহলে তোমার ইমিউনোগ্লোবিন দুইটা, একটা হিউম্যান র্যাবিস ইমিউনোগ্লোবিন আর একটা হর্স র্যাবিস ইমিউনোগ্লোবিন। ডোজ হলো 20 হিউম্যান যেটা হলো সেটা 20 ইন্টারন্যাশনাল ইউনিট, আর হলো হর্স যেটা নিবা 40 ইন্টারন্যাশনাল ইউনিট। এবং half as much as possible is given at the right side by spray and the remainder in given IM. তো মোটামুটি অর্ধেকটা তুমি স্প্রে করে দাও। অর্ধেকটা স্প্রে আমি কি করবো, সেখানে যে ভাইরাস থাকবে ওটাকে নিউট্রালাইজ করে দেবে, মানে তাকে মেরে ফেলবে। তাহলে ভাইরাস লোডটা তোমার কমে যাচ্ছে, তাই তো? স্প্রে করে দাও। আর হাফটা তুমি এখন আইএমএ দাও, বডিতে ভিতরে যেগুলো চলে যাবে তখন ওগুলো তাকে মেরে ফেলবে। এরপরে তুমি এখন দাও অ্যাক্টিভ ইমিউনাইজ করতে হবে। অ্যাক্টিভ ইমিউনাইজ কিভাবে করবো? ভ্যাকসিন। ভ্যাকসিন অনেক ধরনের পাওয়া যায়, সাধারণত দুই ধরনের ভ্যাকসিন আমরা বেশি ইউজ করি, একটা হলো হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন আর একটা হলো নার্ভ সেল ভ্যাকসিন। হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন দেখো ডোজটা দেখো এখানে
5 doses are usually given intramuscular into deltoid region according to the following schedule. 1 ml দিতে হবে 1 days 0, 3, 7, 14 and 28 days, followed by a booster dose of day 90. যেমন ধরো তাহলে 1 ml করে দিতে হবে ইন্ট্রামাসকুলার দিতে হবে ডেল্টয়েড রিজন, তাই তো? যদি তোমার 1 তারিখে যদি দাও তাহলে পরবর্তী ডোজটা কয় তারিখে দিবা? স্যার কিন্তু আমার 1 তারিখে 4 তারিখ স্যার। 4 তারিখে স্যার। 4 তারিখ। তাহলে 0 তারপর 1 2 3 তাহলে হলো 4 তারিখে। থার্ড ডোজটা দেবা 8 তারিখে, তাই তো? জি স্যার 8 তারিখ। ফোর্থ ডোজটা দেবে 15 তারিখে। 15 তারিখ। হলো ফিফথ ডোজটা দেবা 29 তারিখ। তারপর বুস্টার ডোজটা দেবো তোমার 90 দিন পরে। তো বুস্টার ডোজ সাধারণত দেওয়া হয়, নাও দেওয়া হয়, তবে তোমরা অবশ্যই বলবা। প্র্যাকটিক্যালি দেয় না, কিন্তু দেওয়া ভালো, ঠিক আছে? এই হবে। তাহলে এই হলো তোমার 10 শিডিউলটা। আর নার্ভ টিস্যু ভ্যাকসিন এটা কিভাবে দেওয়া হয়? 5 ml দিতে হবে, বেশি দিতে হবে। আগেটা তাহলে দেখো 1 ml দেওয়া হলো, এটা হলো 5 ml দিতে হবে। সাবকিউটেনিয়াস দিতে হবে অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস, আম্বিলিকাল রিজন দিতে হবে। ডেইলি দিতে হবে 14 days with 2 booster dose after a further 10 and 20 days. তাহলে এই আম্বিলিকাসের 14 দিকে দিতে হবে, 5 ml করে দিতে হবে। পরপর একবার 14 দিন দিতে হবে, কন্টিনিউয়াস, বাদ দেওয়া যাবে না, কোনো ইন্টারভাল নাই। তারপরে শেষ হয়ে গেল 14 দিন, এরপরে 10 দিন পরে আবার একটা বুস্টার ডোজ দাও, তারপরে 5-20 দিন পরে আবার তুমি দেওয়া হলো বুস্টার ডোজ। অনেক কিন্তু, বুঝছো? তো এই যে এটা এখন পরে আসতেছে এটা। তারপরে দেওয়া হলো টিটানাস প্রোফাইল্যাক্সিস আমরা দেবো যদি ভ্যাকসিন দেওয়া না থাকে। টিটি যদি ভ্যাকসিন না দেওয়া থাকে তাহলে টিটানাস প্রোফাইল্যাক্সিস দিতে হবে এবং অ্যান্টিবায়োটিক দিতে হবে টু প্রিভেন্ট সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। ওকে, তাহলে প্রথম আমরা কোভিড কমাতে দিলে কি হবে? তো একটা পোস্ট প্রোফাইল্যাক্সিস বা তোমার হলো দিব কি ওন ম্যানেজমেন্ট করবো। তারপর তোমার কি করব? কি প্যাসিভ ইমিউনাইজেশন দেবো, তাই তো? প্যাসিভ ইমিউনাইজেশন দেবো বা ইমিউনোগ্লোবুলিন। দুই ধরনের, একটা হিউম্যান র্যাবিস ইমিউনোগ্লোবুলিন আর একটা হলো হর্স র্যাবিস ইমিউনোগ্লোবুলিন। হিউম্যানটা হলো ডোজ কত? 1 ml করে দিতে হবে। সরি 20 ইন্টারন্যাশনাল 20 ইন্টারন্যাশনাল ইউনিট করে দিতে হবে। এবং এটা হলো তারপরে হলো আর হর্সটা হলো দিতে হবে কত? 40 ডবল, তাই তো? এখন আর ভ্যাকসিন দেবো কোথায়? তাহলে এটা তোমার হলো ইন্ট্রামাসকুলার দিতে হবে, তাই তো? এখন এখানে দেখো আর অ্যাক্টিভ, তো যে হাতে তুমি ইয়ে দিবা, কি বলে যে ওই যে ইমিউনোগ্লোবিন দেবা, তুমি কি সেই হাতে দিবা ওই যে ভ্যাকসিনটা? অপোজিট হাতে স্যার। অপোজিট হাতে দিতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখবে। নাহলে এক হাতে দিলে নিউট্রালাইজ হয়ে যাবে, একটা আরেকটাকে নিউট্রালাইজ করবে। এই জন্য আর ভ্যাকসিন দেবো কি একটা হিউম্যান লিভার সেল ভ্যাকসিন। ডোজটা বললাম 5টা ডোজ দিতে হবে, 1 ml ডেল্টা দিতে হবে এবং 0, 3, 7, 14, 28 days followed by booster dose at day 90. আর নার্ভ টিস্যু ভ্যাকসিন 5 ml করে দিতে হবে, সাবকিউটেনিয়াস দিতে হবে এবং আম্বিলিকাল রিজন দিতে হবে। পরপর 14 দিন দিতে হবে, তারপর 2টা বুস্টার দিতে হবে, 10 দিন পরে আরেকটা 20 দিন পরে দিতে হবে। আর টিটি দেওয়া না থাকলে টিটাস প্রোফাইল্যাক্সিস দিতে হবে আর অ্যান্টিবায়োটিক দিতে হবে টু প্রিভেন্ট সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। এই ধরনের তোমার হলো কামড় দিলে তাহলে এটা করতে হবে। এখন দেখো আমরা প্রিভেনশন, র্যাবিস প্রিভেনশন কিভাবে করতে পারি? প্রিভেনশন বলতে দুইটা আসবে, একটা হলো তোমার কুকুর কামড় মানে দেওয়ার আগে একটা আরেকটা হলো কামড় দেওয়ার পরে, সেটাকে বলছি পোস্ট এক্সপোজার। পোস্ট এক্সপোজার অলরেডি আলোচনা হয়ে গেছে। এখন প্রি এক্সপোজার আমরা কিভাবে দেবো? কামড় দেওয়ার আগে, এটা সবাইকে দেওয়া হবে না। এইখানে আমরা আসছি, দেখো এই যে কাকে দেবো, এটা প্রি এক্সপোজার যেটা, এটা হলো কিন্তু
ইন লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন বা ইনঅ্যাক্টিভেটেড র্যাবিস ভ্যাকসিন এটাকে বলা হয়। আরো ক্লিয়ার হবে, তখন ভ্যাকসিন যখন পড়ানো হবে আরো ক্লিয়ার হবে। ইনঅ্যাক্টিভেটেড র্যাবিস ভ্যাকসিন অথবা বলতে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন এটা দিতে হবে কাকে? হাই রিস্ক পারসন। হাই রিস্ক পারসন বলতে কাকে বোঝায়? যেমন র্যাবিস ভাইরাস নিয়ে যারা কাজ করে, যেমন রিসার্চ ওয়ার্কে নিয়ে যারা কাজ করে, এবং র্যাবিস যেগুলো ল্যাবে তোমার এই র্যাবিস ভাইরাস ডায়াগনস্টিক করা থেকে কাজ হয়, সেগুলোতে তারাই তোমার র্যাবিস ভাইরাস ভ্যাকসিন দেবে। হ্যাঁ, রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি ওয়ার্কার, ঠিক আছে। আর কাদেরকে দিতে হবে? র্যাবিড অ্যানিমেল দিয়ে যারা হ্যান্ডেলিং করে তাদেরকে দিতে হবে, যেমন কি ভেটেরিনারিয়ান, এই পশু চিকিৎসক, এদেরকে অবশ্যই দিতে হবে। ফরেস্ট অফিসার দিতেই হবে। ঝুঁকিবার এই যে চিড়িয়াখানায় যারা থাকে তাদেরকে দিতে হবে। এবং ট্রাভেলার টু হাইপার এন্ডেমিক এরিয়া, তুমি ট্রাভেলিং করতেছো এমন একটা জায়গায় গেছো যেখানে তোমার এই যে র্যাবিসটা বেশি হয়, সেখানে তোমার যাওয়ার আগে তুমি দিয়ে নেবে। এগুলো ক্ষেত্রে তোমার এই যে এগুলো দিতে হয়। ওকে, আর পোস্ট অলরেডি বলা হয় না। এখন আসো এই ভ্যাকসিন। ভ্যাকসিন কত ধরনের আছে? তাহলে তোমার এই যে আগে যেগুলো ম্যানেজমেন্ট বললাম, এই প্রিভেনশন, এগুলো ভাইবার রিটার্ন সবগুলো দিয়ে আসবে। এবং এই ভ্যাকসিন, এই টাইপ অফ ভ্যাকসিন এগুলো আসবে, কিন্তু রিটেন ভাইবার যাই বলো না কেন। ভ্যাকসিন কি জানো আছে? নাপটিশন ভ্যাকসিন, হিউম্যান ডেভেলপ সেল ভ্যাকসিন, তারপর পিউরিফাইড সি কিম্বা সেল ভ্যাকসিন, ডার্ক কিম্বা ভ্যাকসিন এবং র্যাবিস ভ্যাকসিন অ্যাডপ্ট 5টা। তার মধ্যে আমি আলোচনা করবো এই যে উপরের দুটাই আলোচনা করবো। আলোচনা মানে অলরেডি হয়ে গেছে। হিউম্যান ডেভেলপ সেল ভ্যাকসিন দেখো, এটা পরীক্ষা আসে, রিটেন পরীক্ষা আসে। দেখো প্রিপারেশন কিভাবে করবো? বাই প্রোপাগেটিং দ্য র্যাবিস ফিক্সড ভাইরাস ইন হিউম্যান ডিপ্লয়েড ফাইব্রোব্লাস্ট সেল। এই ফিক্সড ভাইরাসটা নিয়ে আমি পরে আসতেছি। দেখো এটা আপাতত শুধু এইটুকু জানো, প্রিপারেশন বাই প্রোপাগেটিং দ্য র্যাবিস ফিক্সড ভাইরাস ইন ডিপ্লয়েড ফাইব্রোব্লাস্ট সেল, এটা পরে আসতেছি। শুধু ডোজটা জানো। ডোজটা দুই ধরনের অলরেডি যেমন জানছো, যে প্রি এক্সপোজার প্রোফাইলিক্সিস আর একটা হলো পোস্ট এক্সপোজার। আমাদের আগে কি করবো, ওটা ডোজটা দেখো 1 ml করে দিতে হবে ইন্টারভার্সকালি 07, 21 or 28 days ইয়ার, এবং প্রতি ইয়ারলি বুস্টার, প্রতি বছর একবার করে বুস্টার দিতে হবে। 1 ml করে দিতে হবে, ইন্টারভার্সকালি দিতে হবে 07, তারপর হলো কি 21 or 28 days উইথ ইয়ারলি বুস্টার। আর পোস্ট এক্সপোজার অলরেডি বলা হলো যে 03, 7, 14, 28 days ফরওয়ার্ড বাই বুস্টার ডোজ অন ডে 90, ঠিক আছে। এখন এই হিউম্যান ডেভেলপমেন্ট ভ্যাকসিনের কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ বেশি, মাস পোটেন্ট এন্ড মাস সেফার, এবং এফিকাসি রেট 100%। এই হিউম্যান ডেভেলপমেন্ট ভ্যাকসিন পাওয়া যায় তোমার হলো কয়েকটা কোম্পানি নিয়ে আসছে, যেমন র্যাবিপুর নামে পাওয়া যায়, র্যাবিপুর, হ্যাঁ র্যাবিপুর পাওয়া যায়, আরো কোম্পানি, আরেকটা কোম্পানি, দুইটা কোম্পানি নিয়ে আসছে। এগুলো তোমার দামও বেশি, একটা দামে তোমার প্রায় 450-500 টাকা করে নেয়, বুঝছো। তবে এটার এফিকাসি দেবে 100%। ইট ইজ মাস্ট মোর পোটেন্ট আর মাস সেফার, এবং তোমার সাইড এফেক্ট কম হয় না বলেই চলে, এবং রিকভার ফিউ ডোজ, মাত্র 5টা ডোজ দিতে হবে, তাই তো। ডিসঅ্যাডভান্টেজ কি? এক্সপেন্সিভ, 550 টাকা বা 450 টাকা দাম। কিন্তু এখন আসার কথা, গভর্নমেন্ট কিন্তু দেখলো বিনা পয়সায় কিন্তু পাবলিকে সাপ্লাই দেয়, ঠিক আছে। তারপর এক্সপেন্সিভ হলেও সমস্যা নাই, তোমার বলার সময় তোমার লেখার সময় লিখবা এক্সপেন্সিভ, কিন্তু এটা কিন্তু গভর্নমেন্ট কিন্তু প্রতি ডিস্ট্রিক্ট হসপিটালে, তারপরে তোমার যে সিভিল সার্জন অফিসে এগুলো কিন্তু এখন বিনা পয়সায় দেওয়া হয়। ওকে, এখন নার্ভ টিস্যু ভ্যাকসিন, এখানে দেখো নার্ভ টিস্যু ভ্যাকসিন এটা 90 দশক পর্যন্তই দেওয়া হয়তো, কিন্তু এখন আর দেওয়া হয় না। এখন আর দেওয়া হয় না, কি জন্য? এটার এটা আমাদের বাংলাদেশে তৈরি করা হয়তো, কিন্তু এখন সাধারণত দেওয়া হয় না। এবং এটা তৈরিটা দেখো, প্রিপেয়ার্ড ফ্রম ইনফেক্টেড ব্রেন টিস্যু, প্রিপেয়ার্ড ফ্রম ইনফেক্টেড ব্রেন টিস্যু। আমরা যখন কমিউনিটি মেডিসিন, যেমন ওই যে হাইজিন রোডে যাই, তোমরা কি বলো? হাইজিন রোড আমরা বলতাম, তোমরা এখন কি বলো? আরএফএসটি।
আচ্ছা, ওই আর টিমে তোমাদেরকে FST কি মহাখালীতে নিয়ে গেছিল? না স্যার, এখন এত দূরে নিয়ে যায় না স্যার। নিয়ে যায় না। না স্যার। আমরা তো আহ, এখন তো তোমাদের তো দিন বাড়াইছে। আগে তো আমাদের 15 দিন দেওয়া হতো, এখন তোমাদের তো 1 মাস। অনেক সময় আগে আমাদের প্রথম করতো কি, একটা থানা হেলথ কমপ্লেক্সে নেওয়া হতো, সেখানে ওই দিন নিয়ে চলে আসতাম এবং ওই সেদিনই করতাম কি, আমরা ওই যে লোকাল যেখানে হয়তো প্রথম আগে হয়তো মনে করো ইয়েতে আলোচনা হয়তো, কি বলে যে ওই যে যেখানে হয়তো একটা কি বলে উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে গেলো, সেখানে আলোচনা হলো, তারপর সেখান থেকে মানে যেখানে তোমার ওই ইন্ডেমিক রিজন থাকে সেগুলোতে যাইতাম। যেমন এই যে রংপুর রিজনে দেখবা আগে প্রতিটা ফ্যামিলিতে দেখবে গলগন্ড গয়টা রোগ আছে। এখন অবশ্য কমে গেছে, এখন কিন্তু এগুলো ইয়ে হয়ে গেছে, আয়োডিন ডেফিসিয়েন্সি যেটা, হ্যাঁ, দেখা যেত এখন অনেক অনেক কমে গেছে এখন। সেখানে আমরা যাইতাম, আমাদেরকে প্রতি বছর নিয়ে যাওয়া হতো এবং দেখতাম, এবং সেখানে আমরা হিস্ট্রি নিয়ে আসতাম, হিস্ট্রি নিয়ে এসে তারপর জমা দেওয়া লাগতো। এখন এখানে দেখো, তারপর আমাদের করতো কি, ওই যে ইয়েতে নিয়ে যেত, প্রথম নিয়ে যেত ঢাকাতে নিয়ে গিয়ে আইডিসিআর এবং বিভিন্ন জায়গায় নিয়ে যেত। আইডিসিআর করতাম কি, ওই যে ওখানে আমরা ওই যে যেটা ওই যে বললাম যে ওখানে একটা দেখায় ভ্যাকসিন যেখানে তৈরি করতো, নাপটিসা ভ্যাকসিন, সেখানে নিয়ে গেল একটা রুমে, দেখলাম অনেকগুলো ওখানে শিপ ভেড়া সেখানে আছে এবং অনেকগুলো প্যারালাইজড হয়ে গেছে। ওগুলো করা হয়তো কি, ভ্যাকসিনকে তোমার যে এই ভাইরাস গুলা ইনজেকশন করে দেওয়া হতো, তাতে হয়তো কি ওই ভ্যাকসিন ওই ভাইরাস শিপটা প্যারালাইজড হতো। যখন প্যারালাইজড হতো তখন এই শিপটাকে মেরে ফেলে তার ওই ব্রেনটা নেওয়া হতো, হ্যাঁ, ওই ব্রেন থেকে তখন এই ভ্যাকসিন তৈরি করা হতো। ঠিক আছে? তো ওই আর আমরা দেখাইছিল। তো তারপরে দেখো, ওটা ডোজটা অলরেডি বলা হয়েছে যে 5 ml করে দিতে হবে এবং পেরি আম্বেলিকা দিতে হবে এবং 14 দিন দিতে হবে এবং 10 দিন পরে এবং 20 দিন পরে আরেকটা বুস্টার ডোজ দিতে হবে। এবং এটার খারাপ দিক হতো কি, তোমাকে যদি এই যে আম্বেলিকা লিজনে 5 ml করে প্রতিদিন দেওয়া হয়, এবং এই যে 90 দশক কেন, এই তো 4-5 বছর আগেও দেখছি, তোমার আম্বেলিকা লিজনে যে সোয়েলিং হয়, পেইন হয়, যে নিচে সেই জানে, এবং সে বলে যে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, হ্যাঁ, আমার বাঁচার প্রয়োজন, আমি মরে যাব, আমাকে দেওয়া জোর করে তাকে দেওয়া হয়তো, বুঝছো? এত পেইনফুল এবং সোয়েলিং হয়তো, লাল হয়ে যেত, ঘা হয়ে যেত একবারে, হ্যাঁ, ঠিক আছে? তো এই জন্য দোষটা তো জানলা। এখন ওই যে, তবে এটার অ্যাডভান্টেজ কিছু আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ কি হলো, যেহেতু লোকালি তৈরি করা হয়, কস্ট মানে এটা কস্ট ইফেক্টিভ, খুবই কম প্রাইস এটা মানে দেওয়া হয়তো, খুব কম কম টাকা, তৈরি করতে খুব কম টাকা লাগতো। খারাপ দিক দেখো, এফিকেসিটা মাত্র 5 থেকে 50%। হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন এফিকেসি কত বলা হলো? 100% স্যার। 100%। আর এখানে কত বলা হচ্ছে? 5 to 15%। তাহলে তোমার দিলেই যে রোগী বাঁচবে এটা বলা যাবে না কিন্তু, তাহলে এফিকেসি তাহলে অনেক কম, তাহলে দিয়ে লাভটা কি আমার? ঠিক আছে? তো নাই মার্সে কানা ভালো, যেহেতু তখন হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন ছিল না, যার ফলে তোমার এটা দেওয়া হয়তো। ঠিক আছে? এবং এফিকেসি কম, এবং ওটার জন্য আবার তোমার একটা ওই সমস্যা হয়তো, এনকেফালাইটিস দেখা যেত। ওটাকে বলা হচ্ছে, ওটা করতো কি, সেন্সিটাইজ টু নার্ভ টিস্যু রিজাল্টস ইন দেয়ার কমপ্লিকেশন অফ ডিমাইলেটিং অ্যালার্জিক এনকেফালাইটিস করতো। ডিমাইলেটিং অ্যালার্জিক এনকেফালাইটিস এটা হয়তো। ঠিক আছে? যার ফলে এখন এটা আর দেওয়া হয় না। তবে এটা কিন্তু পরীক্ষায় রিটেনে আসে। ঠিক আছে? রিটেন ভাইগুলো যেন পড়বা। হিউম্যান ডিপ্রেশন ভ্যাকসিন এবং নার্ভ টিস্যু ভ্যাকসিন। তাহলে ভ্যাকসিন তোমার র্যাবিস ভ্যাকসিন কি কি পাওয়া যায়, তারপরে নার্ভ টিস্যু ভ্যাকসিন এবং ডিপ্রেশন ভ্যাকসিন পড়বা এগুলো। এখন আসো, কজ অফ ওয়াশ অফ এ সাসপেক্টেড ডগ ফর 10 days। তোমার কমিউনিটি মডেলে বলে আসছো, তাই না, যে একটা র্যাবিড অ্যানিমেল তোমাকে কামড় দিল, 10 দিন অপেক্ষা করা হয়তো, তারপরে 10 দিন পরে তোমাকে এখন তোমাকে 10 দিন পরে রোগী যদি মারা যায়,
তাহলে বলা হয়তো তুমি ভ্যাকসিন দাও, না হলে দেওয়ার প্রয়োজন নেই। তাই তো বলা হয়তো নাকি? তাই বলা আছে না? কিন্তু এখন যেটা বলে তোমার কোনো অপেক্ষা তুমি 10 দিন তুমি অবজার্ভ করার প্রয়োজন নাই। যেটা বলা হয়তো তোমার হয়তো ওই যে বাড়ির পোষা কুকুর বা বিড়াল তোমাকে কামড় দিয়েছে, তুমি 10 দিন অপেক্ষা করবা, পোষা কামড় ওয়াশ করে পর্যবেক্ষণ করে যে মারা গেল কিনা, এটার প্রয়োজন নাই, তোমাকে দিতে হবে। তো আগে যেটা বলা হতো তার যুক্তি দেখাইতো কি, ওই তোমার যে আগে আমি কি বললাম, ভাইরাস এখানে কামড় দিল, কামড় দেওয়ার পরে কি পেরিফেরাল নার্ভ দিয়ে সে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গেল, এই সময় কোনো সিমটম হবে না। তারপর পেরিফেরাল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আবার তোমার ওই তোমার পেরিফেরাল নার্ভসে আসবে এবং সেরাবেক গ্ল্যান্ডে আসবে, তাই তো? আসার পরে ওই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে পেরিফেরাল নার্ভে আসলো, আসার পরে 10 দিনের মধ্যে রোগী মারা যায়। ঠিক আছে? 10 দিনের মধ্যে যদি মারা না যায় তাহলে বুঝবো তুমি এটা ওই ওই ইয়েটা অ্যানিমেলটা রেবিড অ্যানিমেল নয়, তখন দেওয়া হয় না। এটা হলো তাহলে পড়ি, when virus come to peripheral nerve tissue from central nervous system, then the rabid animal die within 10 days. তাহলে দেখো এখানে when virus come to peripheral nerve tissue from central nervous system, then the rabid animal die within 10 days. So when bite by a suspected dog or rabid animal, then was for 10 days. If no clinical feature, then that means rabies virus do not come to peripheral nerve tissue. And as এই কারণে দেওয়া হয়তো না, অবজার্ভ হয়তো। আরেকটা কি, as vaccine has complications and costly, so also for this reason wait for 10 days. এগুলো ধরা হয় ভাইভাতে বা রিটেনে, কিন্তু এগুলো তোমার প্র্যাকটিক্যাল পারপাসে ভুলে যাও, 10 দিন অপেক্ষা করার প্রয়োজন নাই। এখন তোমার এই যে ফিক্সড ভাইরাস এবং স্ট্রিট ভাইরাস এটা পরীক্ষা আসে, এবং ওই যে আগে যেটা আমি বলতে চাইলাম না, ফিক্সড ভাইরাস একটা কথা আসছিল, এখন তোমরা এখন জানো স্ট্রিট ভাইরাস কি আর ফিক্সড ভাইরাস কম্পারিজন পরীক্ষা আসে। স্ট্রিট ভাইরাস কি আর ফিক্সড ভাইরাসটা কি? স্ট্রিট ভাইরাস যেটা হলো এই ওয়াইল্ড ভাইরাস, যেটা ফ্রেশলি, এটা কি হলো সোর্স কি, freshly isolated virus in the laboratory from rabid animal or from patient are referred to street virus. Freshly isolated virus in the laboratory from rabid animal or from patient, একটা rabid animal আসলো অথবা একটা পেশেন্ট আসলো, সেখান থেকে ডাইরেক্টলি ভাইরাসটা নিয়ে যেটা ভাইরাসটা নেওয়া হচ্ছে, আইসোলেশন করা হচ্ছে, সেটা হলো তোমার হলো স্ট্রিট ভাইরাস। ঠিক আছে? freshly isolated in the laboratory from rabid animal or from patient. Patient অথবা rabid animal থেকে যে ভাইরাসটা আমরা প্রথম আইসোলেশন করলাম ফ্রেশলি, সেটাকে বলা হয় স্ট্রিট ভাইরাস। আর ফিক্সড ভাইরাস কাকে বলা হচ্ছে? ফিক্সড থাকে, এটা কি obtained by serial vein to vein process in rabbits. মনে করি একটা ভাইরাসকে আমরা একটা র্যাবিড ভাইরাস ইনজেকশন করে দিলাম ব্রেইনে, তারপর ওই র্যাবিস ভাইরাসের ওই র্যাবিটটা যখন আক্রান্ত হলো, তার ব্রেন থেকে আবার তোমার ওই সেল তোমার যে র্যাবিস ভাইরাস নিয়ে আরেকটা র্যাবিটকে আমরা ইনজেকশন করবো, এরকম করে কন্টিনিউয়াসলি সেভারাল টাইম সেটা রিপিট করবো। ঠিক আছে? তখন যে ভাইরাসটা লাস্টলি যেটা পাবো সেটাকে বলা হয় ফিক্সড ভাইরাস। এই জন্য বলা হচ্ছে অবটেইনড বাই সিরিয়াল বেইন টু বেইন প্রসেস ইন র্যাবিট। কয়েকটা র্যাবিট ব্রেইনে ইনজেকশন করলাম, এতে আমি কি যেন করবো, যখন বারবার যখন আমি কালচার করবো এক র্যাবিট থেকে আরেক র্যাবিটে, তখন যে র্যাবিট ভাইরাসের যে তোমার যে তোমার ভিরুলেন্সি পাওয়ারটা কমে যাবে। ঠিক আছে? তখন তার ক্ষমতাটা কমে যাবে। কিন্তু হ্যাঁ, ক্ষমতার কমে গেলে লাভটা কি হলো, তার ভিরুলেন্সি কমে গেল, এবং ওইখান থেকে আমরা ভ্যাকসিন তৈরি করি। ব্যাপারটা বুঝছো তো? তাহলে এখন আমরা পড়ি, ভিরুলেন্সি স্ট্রিট ভাইরাসে বেশি আর ফিক্সড ভাইরাসে কম। ট্রপিজম মানে কোন সাইটে এফেক্ট করে? স্ট্রিট ভাইরাস তোমার এফেক্ট করে ক্যান গ্রো ইন মাসেলস, কানেক্টিভ টিস্যু এন্ড নার্ভ সেল। ঠিক আছে? সব জায়গায় এফেক্ট করতে। আর
ফিক্স ভাইরাসটা কাকে করবে? গ্রো অনলি ইন নার্ভ সেল। ইনকিউবেশন পিরিয়ডটা দেখো, স্টিক ভাইরাস হলো ওই যে যেটা আগে বললাম 1 থেকে 3 মাসও বলতে পারো। আর ফিক্স ভাইরাসে কি 4 to 6 days শর্ট। আর স্টিক ভাইরাসে কি ইনফ্লেমেশন বডি নেগেটিভ বডি ফরমেশন হয় নার্ভ টিস্যুতে, কিন্তু ফিক্স ভাইরাসে নেগেটিভ বডি প্রয়োজন পড়ে না, প্রয়োজন হয় তৈরি করে না। আর ফিক্স ভাইরাসে আমরা ভ্যাকসিন তৈরি করি, কিন্তু স্টিক ভাইরাসের যেহেতু ভিরুলেন্সি বেশি, তাহলে আমরা ভ্যাকসিন তৈরি করতে পারি না। করলে কি হবে? ওটা আমাদের ক্ষতি করবে, ভালো করে আছে ক্ষতি করবে। ঠিক আছে, এটা হলো পার্থক্য। তাহলে আমরা স্টিক ভাইরাস বলতেছি কাকে? একটা অ্যানিমেলে র্যাবিড অ্যানিমেল নিয়ে আসলাম বা র্যাবিড পেশেন্ট নিয়ে আসলাম, সেখান থেকে আমরা ফ্রেশলি যেটা আইসোলেট করতেছি সেটাকে বলা হচ্ছে স্টিক ভাইরাস। আর ফিক্স ভাইরাস কি বলতেছি? সিরিয়াল ব্রেন টু ব্রেন ট্রান্সমিশন করতেছি। কোন ব্রেনে? র্যাবিড ব্রেনে। তখন যে ভাইরাস পাচ্ছি সেটা ফিক্স ভাইরাস, এবং ওটার ভিরুলেন্সি কম এবং স্টিক ভাইরাসের বেশি। এবং এই ভিরুলেন্সি কমের জন্য আমরা ভ্যাকসিন তৈরি করতে পারছি ফিক্স ভাইরাসে, আর স্টিক ভাইরাসে আমরা ভ্যাকসিন তৈরি করতে পারি না। আর গ্রো করে কি, ট্রফিজম গ্রো করে কি, স্টিক ভাইরাসটা অল সেলে এফেক্ট করে, যেমন মাসেল, টিস্যু, নার্ভ সেল সব জায়গায় করবে। আর ফিক্স ভাইরাস করবে শুধুই নার্ভ সেলকে। আর হলো নেগেটিভিটি পাওয়া যাবে কোথায়? ফিক্স ভাইরাসে পাওয়া যাবে না, কিন্তু স্টিক ভাইরাসে পাওয়া যাবে। এই তো। আর ইনকিউবেশন পিরিয়ডটা কত? আমরা অলরেডি র্যাবিস করলাম, যেটা 1 to 3 months বলো, 50 days নাই বলো, 1 to 3 months। আর ফিক্স ভাইরাসে মাত্র শর্ট 4 to 6 days। এই তাকে র্যাবিস কি ক্লিয়ার? হ্যাঁ, আমি তোমাদের আসতে যে আমরা জি স্যার। আমি র্যাবিস ভাইরাস তোমাদের আসতে পড়াই কেন? এই যে কোনো জিনিস আমি আসতে পড়াচ্ছি কেন? সমাজে তোমার অসংখ্য, আমি চাচ্ছি তোমার ক্লাসে যেন তোমাদের পড়া হয়। ঠিক আছে, আমি কিন্তু এই জন্য আমি তো রেডিও বাংলাদেশ হয়ে তোমার র্যাপিডলি, রেডিও বাংলাদেশ কি খালি পড়ে যাচ্ছে কি র্যাপিডলি পড়ে যায়, বুঝছো? কে কি বুঝলো না বুঝলো কোনো বোঝার ধার ধারে না। স্যার আমরা আগে আর ক্লাসে পড়ছি যখন স্যার, তখন এরকম এত ডিটেইলস স্যার পড়ার নাই। ক্লাসে যখন পড়ছি স্যার, হ্যাঁ, তখন অনেক সময় ডিটেইলস হয় না, পড়াইতেছেন স্যার। তখন সময় কম যে তখন। এখন সময় জি পাচ্ছি, স্যার, তবে এখন একটু সময় নিয়েই পড়াই। ঠিক আছে, জি স্যার, জি স্যার। এই কারণে তোমাদের এই যে সময় নিয়ে পাচ্ছি। এখন কালকে কি পড়বা তাহলে? এরপরে কালকে কি পড়বা? কালকের পরে হলো কালকে আমরা পড়বো তোমার প্যারামিক্সের ভাইরাস। প্যারামিক্সের মধ্যে মিজিলস এবং মামস। হ্যাঁ, জি স্যার। মিজিলস মামস পড়বো। আর একটা হলো রুবেলা আছে, রুবেলাটা তোমাদের অন্য সময় পড়ানো হবে, এখন পরে এটা পড়বো। মিজিলস মামস পড়বো, তারপরে হলো পোলিওটা পড়াবো। এই 3টা। স্যার ঠিক আছে, ওই মানে যেসব মানে পশু পাখি, গৃহপালিত পশু পাখি পোষা হয়, তাদের যে র্যাবিস ভ্যাকসিন দেওয়া যায় স্যার, ওইটা কয়টা দিতে হয়? পশু পাখিতে মানে স্যার বিড়াল পুষলে বা কুকুর পুষলে দেয় স্যার বাসাতে। ওটা অবশ্য যারা ওই যে যেটা আছে ওই যে সাধারণত যারা ওই যে তোমার ওটার জন্য সাধারণত ডোজটা তো এইরকমই হওয়ার কথা। মানুষের যেটা দিচ্ছি এটা কিন্তু তোমার ওই যে দেয়, কিন্তু আমরা দেই না, এটা দেয় কিন্তু তোমার হলো ওই যে এরা, ওই যারা তোমার ওই ভেটেরিনারিয়ান, ওরা কিন্তু দেয় না, বুঝছো? ভেটেরিনারি সার্জন যারা ওরাই জানবে কিন্তু। স্যার, ওরা ব্যাপারে হ্যাঁ, ভেটেরিনারি সার্জন যারা, ওরা কিন্তু জানবে এটা, যে ওরা কেমন দেয়। তাহলে কালকে আমরা এটা পড়বো।
আর এটা পড়ার পরে হয়ে জি, গেলে স্যার। তারপরে নতুন বর্ষটা আমরা পড়বো হলো এইচআইভি। ঠিক আছে? হয়ে গেলে তারপর ভাইরাস শেষ করে আরো ভাইরাস কিছু আছে, সেগুলো তোমাদের অন্য টিচারকে আমি দিয়ে দেবো। আর বেশি থাকবে না, গুরুত্বপূর্ণ করে আমি পড়াইছি, বুঝছো? আর যেগুলো আছে লেসে মনে হয় কিছু থাকবে, এগুলো আমি বলে বলে অলরেডি বলা আছে, এগুলো পড়াবে। তারপরে আমি পড়াবো হলো তোমার ওই যে প্যারাসাইট শুরু করে দেবো। ঠিক আছে? এবং প্যারাসাইটও অল্প দিনের মধ্যে শেষ করে দেবো, আশা রাখি। জি, তো স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকো।